পুলিশ ফাইল। ওর মেডিসিন যা ছিল তাই চলবে, ঠিক আছে? কেমন দেখলেন ডক্টর? অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। কোথায় কোথায় নিয়ে গেছিলেন অ্যাক্সিডেন্টের পর? ওর হাজব্যান্ড আসলে ইমামবাড়া হসপিটালে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি ওকে এখানে নিয়ে এসেছি। অনেকটা দেরি করে ফেলেছেন। ডাক্তারবাবু, আমার মেয়েটাকে ভালো করে দিন। আমরা সাধ্যমতো চেষ্টা করব। ওর ঘাড়ের কাছে স্পাইনাল কর্ডটা প্রায় ভেঙে গেছে, মাথার সাথে শরীরের কোনো সম্পর্কই নেই। খুবই দুঃখের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি, ওর অবস্থা খুব ক্রিটিক্যাল। আবার যা করার আমি করব, শুধু শুধু আমার মেয়েটাকে যে কোনো উপায় ভালো করে তুলুন। আমরা কালই একটা মেডিকেল বোর্ড বসাচ্ছি। আমাদের নিউরো হেড অফ দ্য ডিপার্টমেন্ট দুবাইতে আছেন, তিনি কাল ইভিনিংয়েই কলকাতায় ফিরছেন। আমরা বাকি 7 জন ডাক্তার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, তিনি কাল ইভিনিংয়ে ফিরলেই আমরা ইমার্জেন্সি বোর্ডটা বসিয়ে দেবো। খুব ভালো ডক্টর, আপনাদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। দেখুন একটু। কেন কেন এমন করলি মৌ? আর একটু সময় দিতে পারলি না? আমি তো চেষ্টা করছিলাম, বল। শুনতে পাচ্ছিস তুই? তোকে আমি বারবার বারণ করলাম, ভুল কিছু করিস না, ভুল কিছু ভাবিস না। তুই আর আমাকে একটু সময় দিতে পারলি না? কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস? ওকে পছন্দ করেছিল কে? তুই। ওকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল কে? তুই। ওর সঙ্গে ওর বাড়িতে সংসার করতে গেছিল কে? তুই। এখন এত অধৈর্য হলে চলে? সময় নিয়ে সব কিছু ঠিক করতে হবে। আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল। বাবা মার বিরুদ্ধে গিয়ে প্রেমের নেশায় পাগল হয়ে সমীরকে ভালোবেসে ওর হাত ধরে আমি সবকিছু ছাড়লাম। আর আজ ও আমার পাশ থেকে সরে যাচ্ছে। দেখ, শ্বশুর বাড়ি গিয়ে মানিয়ে নিতে অনেকেরই অসুবিধা হয়, তোরও হবে জানতাম, কারণ তুই অন্যরকমভাবে বড় হয়েছিস। ওই পরিবারের সঙ্গে তোকে মানিয়ে নিতে হবে। আমি মানিয়ে নিইনি। তুই মানাতে পেরেছিস, কারণ তুই যার হাত ধরে সংসার করতে গেছিস সে তোকে খুব ভালোবাসে, তোকে আগলে রাখে। তোর কেন মনে হচ্ছে সমীর তোকে ভালোবাসে না? জানিস, ও আমাকে বিয়ে করেছিল পরিষ্কার একটা উদ্দেশ্যে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে বিয়ে করলে ও সমস্ত সম্পত্তি অর্থ লাভ করতে পারবে। বাবা মাই যখন আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিল, তখন ও ভাবছে আমাকে বিয়ে করে আর কি লাভ হলো ওর। তুই নিজের ভাবনা থেকে বলছিস নাকি ও তোকে এসব বলেছে? বলেনি, হয়তো 2 দিন পর বলবে। আমি নিজে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি ওর পরিবর্তনটা। তুই আমাকে একটু সময় দিতে পারলি না? তোকে বারবার বললাম আমি মাসির সাথে কথা বলবো, একটু সময় দে। আমি তো ছিলাম তোর পাশে, আমাকেও সময় দিলি না। তোর এই অবস্থার জন্য তোর বাবা মা দায়ী। মাসিকে কতবার বললাম, বোঝাতে পারলো না মেয়েকে। মেয়ের সুখের থেকে বড় কিছু আছে? হ্যালো হ্যালো মাসি, আমি মৌয়ের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। আমি জানি ও আমাদের একমাত্র সন্তান, কিন্তু ও কি আমাদের কথা ভেবেছে? ভেবেছে ওর বাবার কথা? তুই ওর কথা আমাদের কাছে বলবি না। মাসি, তুমি একটু বোঝার চেষ্টা করো, মেয়েটা ভালো নেই। আমি কি বলেছিলাম একটা ছোট জাতের ছেলেকে বিয়ে করতে? শোন রূপা, তেলে জলে কখনো মেশে না। মানুষ কেন বিয়ে দেওয়ার সময় জাত বংশ বিচার করে সেটাও একবারও ভাবলো না। ও যা করেছে সেটা ঠিক নয়।
আমরা তো ওর জন্য ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করেছিলাম, তার আগেই প্রেম করে ফেললো। ছি ছি। তাই বলে কি বড়রা মুখ ফিরিয়ে থাকবে? ওকে তো আমাদের একটু সাপোর্ট দিতে হবে। ওর সর্বনাশ তো তুই করেছিস, আমি সব জানি। আমি সর্বনাশ করেছি কিভাবে মাসি? নিজের মর্জি মতো তুই প্রেম করে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার পেতেছিস। তোর দেখা দেখি ও সাহস পেয়েছে, কিন্তু আমার বাড়িতে তুই তো জানিসই এ সাহস কারণে। তোমায় একটা কথা বলি মাসি, তোমরা জানো না, সমীরের সাথে মৌয়ের আলাপ কলেজে যাওয়ার সময় ট্রেনে। ওদের মধ্যে প্রেম হওয়ার পরে আমি জেনেছি। আমি কিন্তু মৌকে সমীরের সাথে সংসার করতে পাঠাইনি, ও স্বেচ্ছায় গেছে। আর এখন আমার দোষ দিচ্ছ? তোমরা কোনোদিন ওর সাথে খোলাখুলি কথা বলেছো? বলোনি। নিজের মেয়ের মনের খবরটাও জানতে চাওনি। আর আমি ভালো আছি। আমার স্বামী নিচু জাতের হলেও আমি ভালো আছি মাসি। শোন রূপা, তোকে আমি শেষবারের মতো বলছি, এ বাড়িতে মৌয়ের ব্যাপারে তুই আমাকে কথা বলবি না। তুই তো তোর মেশোকে জানিস, এ বাড়িতে ওর নাম নেওয়াটাও বন্ধ। মেশো উপর থেকে শক্ত আমি জানি, কিন্তু তার ভেতরে একটা বাবা আছে। মেয়েটার সঙ্গে খারাপ কিছু হওয়ার আগে তুমি মেশোকে বোঝাও, বাঁচাও মেয়েটাকে। আমি ওকে খুব ভালোবাসি জানো তো মাসি। আমি শেষবারের মতো অনুরোধ করলাম, আর কোনোদিনও বলবো না। আমি যে কেন তোর কথা শুনলাম না রূপা, এ কষ্ট তো আর সহ্য হয় না। মেয়েটা দু চোখে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। অনেক কথা বলার ছিল ওর মাসি, তোমরা শুনতে চাওনি। এখন আর আক্ষেপ করে লাভ নেই। আমাদের তো সব শেষ হয়ে যাবে। আমি ওকে ফিরে পেতে চাই। আমার যা করতে হয় আমি সব করব। ডাক্তার তো বললো মেডিকেল বোর্ড বসবে, দেখো কি হয়। আমি আসি মেশো, বিকেলে আবার আসবো। আসিস, আমার আর কোনো শক্তি নেই। দেখ, এত কষ্ট সহ্য করার মতো শক্তি ঈশ্বর আমাকে দেয়নি। তোমাদের মেয়েকেও দেয়নি। বারবারও সাহায্য চেয়েছিল যাতে করে ওর ভুল শুধরে নিতে পারে। তোমরা ছাড়া ওর আপন বলতে আর কে আছে বলো তো? তোমাদের অন্ধ অহংকারের কাছে হার মানলো মেয়েটা। আমি মাসিকে বারবার বলেছিলাম ওকে সাহায্য করো, ওর পাশে দাঁড়াও, মেশোকে বোঝাও। ও যেমন নিচু জাতের ছেলেকে ভালোবেসে ভুল করেছে, তোমাদের অমতে বিয়ে করে ভুল করেছে, তার ফল ভোগ করছে। তোমরাও তেমন ওকে সাহায্য না করে ওর পাশে না দাঁড়িয়ে ভুল করেছো। এখন যতই ডাকো ও আর সাড়া দেবে না, দেবে না সাড়া। অভিমান করেছে মেয়েটা তোমাদের উপর। বাবা, তুমি আমাকে এতটা পর করে দিলে। আমি ছাড়া তোমার আর কে আছে বলো? আমি ভুল করেছিলাম, তোমাদের কথা না শুনে আমি মস্ত বড় ভুল করেছিলাম। তোমরা তো আমাকে শাস্তি দিলে না, আমি এবার প্রায়শ্চিত্ত করলাম। কিন্তু তুমি আমাকে এতটা পর করে দিলে। কি হয়েছে? কি হলো তোমার? ওরকম করছো কেন? মেয়েটার মুখটা আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। অনেক কথা বলতে চাইছে, কিন্তু কিছুই বলতে পারছে না। দেখো আমি অনেক দোষ করেছি। আমার জেদের বসে মেয়েটা আজ এত কষ্ট পাচ্ছে। তাই বোধ হয় ভগবান আমাদের এত বড় শাস্তি দিলেন। আচ্ছা, তুমি তো মা, তুমি পারতে না ওর পাশে দাঁড়াতে?
আমি তোমার সম্মানের কথা ভেবেছি, তোমার আত্ম অভিমানের কথা ভেবেছি। তুমি ছোট থেকে বড় করেছো ওদের কড়া শাসনে। এ বাড়িতে তোমার শাসনই ছিল ওদের কাছে শেষ কথা। ম্যাডাম, 3 নম্বর কেবিনে 13 নম্বর বেডে আমার মেয়ে মৌবরী চ্যাটার্জি ছিল, তাকে দেখছি না কেন? ওই যে স্পাইনাল কর্ড ভেঙে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, মৌমনি সেন। হ্যাঁ, হ্যাঁ। তোমার হাজবেন্ড আজ ছুটি করে নিয়ে চলে গেছে। সে কি হাজবেন্ড নিয়ে গেছে? হ্যাঁ। দেখেছো দেখেছো কত বড় শয়তান! মেয়েটাকে নার্সিংহোম থেকে নিয়ে চলে গেছে, আমার কিছু জানালো না। হ্যাঁ, সে কি গো, কি বলছো কি? এত বড় সর্বনাশ আমাদের! মেয়েটাকে এখান থেকে নিয়ে গেলে তো ওকে বাঁচানো যাবে না গো। আমি তো পাগল হয়ে যাবো, আমি তো পাগল হয়ে যাবো। আমি তো সব টাকা কিছু একটা দিচ্ছিলাম, করো। তবু কেন ওরা এরকম করলো? হ্যাঁ, তুমি না, কিছু একটা করো। না, দেখলাম মৌবরীকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কোথায় নিয়ে গেছে কিছু বুঝতে পারছি না। ওকে আসতে বলো না। তুই একবার এখানে আয় না, তুই এখানে একবার আয় না, দেখ না কি কোথায় নিয়ে যেতে পারে। মেয়েটাকে মেরে ফেলবে, একেবারে মেরে ফেলবে মেয়েটাকে। শ্রীরামপুরের মেয়ে মৌবনী হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে মৃতপ্রায় অবস্থায় কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হয়। মৌবনীর বাবা মা আপ্রাণ চেষ্টা করেছিল তাকে বাঁচাতে, কিন্তু হঠাৎই মৌবনীর স্বামী সমীর সেন বন্ডে সই করে তাকে নিয়ে চলে যায়। মৌবনীর মাস্তুতো বোন শতরূপার সাহায্যে জানা যায় যে তাকে হুগলির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মৌবনীর বাবা তৎক্ষণাৎ সেখানে গিয়ে মেয়েকে কিছুদিনের মধ্যেই এসএসকেএমে ভর্তি করেন। স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়া মৌবনী ততদিনে কোমায় চলে গিয়েছে। ঠিক 1 মাস 26 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর হার মানে 22 বছরের মৌবনী। এখন জানতে হবে ঠিক কি ঘটেছিল তার সঙ্গে, কেন, কোন ঘটনাতে প্রাণ হারাতে হলো তাকে, এবং এর জন্য কারা কারা দোষী। হ্যাঁ, আপনার মেয়ের পোস্টমর্টমের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। বুঝতেই তো পারছেন আমাদের এখানে সবকিছু একটু দেরিতে হয়, যদি না কোনো হাই প্রোফাইল কেস থাকে। দেখুন, আমরা সাধারণ নাগরিক, আমার জীবনের অনেকটা সময় কাটিয়েছি দেশের সেবায় উৎসর্গ করে। বিনিময়ে পেলাম মিলিটারি মেজাজ, অন্যায় আর ভুলের বিরুদ্ধে আপোষ না করার চরম মানসিকতা। বাড়িতেও সবাই আমাকে খুবই ভয় করত। আমিও চেয়েছিলাম সবাইকে খুব কঠোর শাসনে রাখতে। তার ফলে আজ আমার মেয়েটাকে এইভাবে হারাতে হলো। দেখুন, আপনি যা বললেন তাতে তো কোনো দোষের বা অন্যায় কিছু দেখছি না। হ্যাঁ, তবে অতিরিক্ত শাসনের ফলে হয়তো ছেলে মেয়েদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছেলে মেয়েরও তো বাবা মার কথা ভাবা উচিত, যেটা ক্রমশ কমে আসছে। আমার জীবনের এত বড় শূন্যতা একটু ভাবুন স্যার, এই বয়সে আমরা দুজন কি নিয়ে বাঁচবো বলতে পারে? এটা একটু আগে ভাবা উচিত ছিল। আমার উদ্ধত্ত মাফ করবেন স্যার, তবে আমার প্রিয় বন্ধু, আমার বোনটাকে আমি হারাতে চাইনি। ও আত্মহত্যা করেছে নাকি ওকে হত্যা করা হয়েছে সেটা আপনারা বিচার করবেন। তবে ওর এই পরিণতির জন্য আমরা সবাই দায়ী। আপনিও দায়ী, বাবা মাও দায়ী। হ্যাঁ স্যার, মৌবনির মতো শত শত মেয়ের সাথে এরকম ঘটে, শুধু ঘটনাগুলোই যা আলাদা। মৌবনির মৃত্যুর পিছনের অতীতটা নয় আমি বলি, ওনারা কিছু জানেন না, আমি জানি। আমি তাহলে বললে আপনাদের সুবিধা হবে, তারপর না হয় মাসিমণি আর মেশো বলবেন। ঠিক আছে, আগে ওই বলুক। মৌবনি আমার মাসির মেয়ে, আমরা প্রায় সমবয়সী। ওর আর আমার বন্ধুত্বটা অটুট ছিল মৃত্যুর আগে পর্যন্ত। বছর 2 আগে ও আমাকে একটা গার্ডেন রেস্টুরেন্টে ডেকে পাঠায়। কি মহারানী, এখানে কি করছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। তা আমাকে একটা এত সুন্দর গার্ডেন রেস্টুরেন্টে ডেকে পাঠালি, কি বিশেষ কোনো ব্যাপার? বিশেষ ব্যাপার তো আছে, নাহলে কি তোকে এখানে ডাকি? বাড়িতে কথা বলে নিতে পারতাম। বুঝেছি, আমাকে বেশ ভালোভাবে খাওয়াবি বলে এখানে ডেকেছিস। বল কি খাবি? কি খাবি বল? এখানে বসে কফি আর 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 আগে কফিটাই বল, তারপর। ঠিক আছে, চল বসি। বল কি বলবি? আমি লাভ, আমি প্রেমে পড়েছি। সে কি রে? সর্বনাশ, কি করেছিস?
মাসি মেশো জানলে তোর কোট মার্শাল হবে তো। ওই জন্য তো তোকে জানালাম। এই বয়সে প্রেম করা ভালো, তাতে শরীর মন সব ভালো থাকে। কিন্তু প্রেমের বেশি কিছু ভাববি না, ওটা মাসি মেশো ভাববে। মানে প্রেম করলাম আমি, আর বাবা মা কি ভাববে? ওরা কি মেনে নেবে? না, মেনে নেবে না। প্রেম করো নিজের ইচ্ছেতে, আর বিয়ে করবে তোমার বাবা মার ইচ্ছেতে। এখন যত খুশি প্রেম করো, ফুটিয়ে দাও, না হলে তোমার মিলিটারি বাবার হাতে গুলি খেয়ে মরবে, বুঝলে? রূপা, আমি খুব সিরিয়াস। তোর সাথে আলাপ করাবো বলেই আমি ওকে এখানে ডেকেছি। সে কি রে, আমার সাথে এখানে? আলাপ কোথায় হলো? ট্রেনে, কলেজ যাওয়ার পথে। ওর বাড়ি সিঙ্গুরে। জাত বংশ সব দেখে নিয়েছিস? না না, এটা আমার প্রশ্ন নয়, এটা তোর বাবা মায়ের জন্য। সমীর সেন ছেলেটা খুব ভালো, কিন্তু ওর বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। ও একা রোজগার করে। ওর বাড়িতে 4 জন। ওর বাড়িতে ও, ওর বাবা মা আর ওর বোন। খুব ভালো, তবে প্রেম করে ছেড়ে দাও, না হলে এখনই ছেড়ে দাও, ও তোমার যোগ্য নয়। রূপা, আমি খুব সিরিয়াস। কতদিন হলো? ওই 2-3 মাস হয়েছে। ও তোকে ভালোবাসে নাকি? হ্যাঁ, খুব ভালোবাসে। ঠিক আছে, আমাকে বলেছিস, আর কাউকে কিন্তু বলবি না। ওই আসছে। এই তোরা খেতে আয়। একটু পরে যাচ্ছি মা। কটা বাজে দেখেছিস? এ ভাই আসতে। না না, এটা লাস্ট শর্ট ছিল এটা। 9:40। তোদের খেতে দিয়ে তোদের বাবাকে খেতে দেব। তোর বাবার টাইম তো তোরা জানিসই। মা, তুমি আগে বাবাকে খেতে দিয়ে দাও না, তারপর আমরা খাবো। এবারে নিয়ম আমি পাল্টাতে পারবো না। হ্যাঁ, তাহলে বাবা সব উল্টে দেবে বলো। এ ভাই, কি হচ্ছে এটা? কি করব বল, আমার তো খিদে পাইনি। তাহলে এক কাজ করো, আজ আর খেতে হবে না, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। না খেয়ে থাকবে কেন? বিকেলে তোরা কিছুই খাইনি। এক রাত না খেলে মানুষ মারা যায় না। বাবা, আজ আমরা তোমার সঙ্গে খাবো। হ্যাঁ, যদি তুমি অনুমতি দাও। খেতেই পারো, কিন্তু জানো তো, খাবার টেবিলে আমি একটাও কথা পছন্দ করি না। জানি তো, সেই কারণেই তো আমরা শুধু খাবো, কোনো শব্দ করবো না। ঠিক আছে, ওকে, ঠিক 20 মিনিট পরে খাবার টেবিলে আসবে। বাড়ি এলেই না মনে হয় কোন আর্মি ক্যাম্পে ঢুকে গেলাম। সব কিছু টাইমে টাইমে। আজকে দেখ, বাবাকে জিজ্ঞাসা করেই নেব যে এই বাড়িতে হাসার টাইমটা কখন। কি খাওয়ার টেবিলে হাসি? তাহলে হয়ে গেল। হ্যালো রূপা, কোথায় তুই? এই তো স্টেশন রোড ধরে হাঁটছি। কি ব্যাপার বল, তুই আজ বের হসনি? না রে, আজ যাব না। কেন? তোর কৃষ্ণ বাসিতে ফু দেবে না? ও আজ একটু কাজের জন্য অফিসে গেছে। ওই ভোরের ট্রেনে বেরিয়ে গেছে, ফিরতেও রাত হবে রে। তুই বাড়ি থেকে ফোন করছিস কিভাবে? বাবা বেরিয়েছে, মা নিচে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে তোর সাথে কথা বলছি। সাবধান, দেওয়ালেরও কিন্তু কান আছে। বলছি শোন না, তুই তোর কাজটা সেরে একবার আমার বাড়িতে চলে আয় না। কেন বলতো? আরে তুই একটু মায়ের সাথে কথা বলে দেখবি মা কি ভাবছে। তার মানে ওই বাড়ির দরজাটা আমার জন্য চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছিস, তাই তো? না না, তা নয়, তুই যদি একটু কায়দা করে বুঝে নিতিস মায়ের মনোভাবটা। কায়দা করতে একবার বেকায়দায় যেন না পড়ি, দেখিস। আয় না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি মাসিকে বলে দিচ্ছি আজকে দুপুরে ওখানেই খাবো। গুড গুড, ভেরি গুড আইডিয়া। তাহলে তুই চলে আসিস, আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। রাখছি। আয় আয়, বস। এত দেরি করলি কেন বলতো? রূপা, তাড়াতাড়ি হাত ধুয়ে খেয়ে নে। আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসেছি, এখন একটু গল্প করি, পরে খাবো। না না, এখন গল্প করলে চলবে না, আগে খেয়ে নে, খেয়ে দে, যত খুশি গল্প কর। মাসি মাসি, আমি একটু গল্প করো। তুমি বসো না, বসো বসো। আরে আর বসো না। শোন না, কাজে দেরি হয়ে যাবে। আর বলো না, আমার কলেজের এক বান্ধবী, সে আবার মুখার্জি ব্রাহ্মণ, কি করেছে জানো? একটা কায়স্থ ছেলের সাথে প্রেম করেছে। সে কি করেছে? সেটা নিয়ে বাড়িতে কি ঝামেলা। তা তুই কি মীমাংসা করতে গেছিলি? না গো মাসি, মেয়েটা খুব কান্নাকাটি করছে। ওর মা এক প্রকার রাজি, বাবা রাজি নয়, ওই জ্যাঠা কাকাদের ভয়ে।
ওর মায়ের বক্তব্য, আমার মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই দেব, সংসার করবে ও, ওর ওপরেই ছেড়ে দাও। তা কি করে হয়? ওর বাবা তো রাজি নয়। তাছাড়া ব্রাহ্মণের ঘরের মেয়ে খাইতের ঘরে মানাবে কি করে? শোন, এক গাছের ছাল না অন্য গাছে লাগে না। এই 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 এটা তো মেশোর কথা বলছো। শোনো, তারপরে শোনো, ওর মা ওর জ্যাঠা কাকা বাবাদের ডেকে বলল আমার মেয়ে ভুল করেছে, তাই বলে তো তাকে আর ফেলে দিতে পারি না। প্রেম তো আর প্ল্যান করে হয় না, হয়ে যায়। প্রেম আবার কি রে? বয়স হলেই প্রেম করতে হবে? আমাদের বাড়ি হলে না ওর বাবা কিছুতেই এটা মেনে নেবে না। এখনকার যুগে এসব অচল। প্রত্যেকটা মানুষ স্বাধীন। লেখাপড়া করা শিক্ষিত ছেলে মেয়েদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। আর ছেলে মেয়েরা যদি ভুল করে তাহলেও সেটা মেনে নিতে হবে। আমি স্বাধীনতার কথা বললাম, মেয়েরা কবে স্বাধীন হবে? শোন না, চল খেতে খেতে কথা বলা যাবে। তুই তো পুরো কলেজের মতো ডিবেট করছিস। মা চলো, আমাদের খেতে দেবে। শোনো মাসি, তুমি মেশোর মতের ভিত্তিতে চলো। তুমি মনে করো তোমার কিছু ঠিক মনে হচ্ছে, কিন্তু মেশোর কাছে সেটা ভুল। তুমি সেটা মেনে নিলে, কারণ এটা মেশো বলেছে। এখানে তোমার স্বাধীনতা রইল। এটা কি ঠিক? দেখ, যে কোনো সংসার পরিচালনা করে একজন, যেমন বাবা। আর যে সংসারে বাবা থাকে না সেখানে মা, এটাই নিয়ম। সবাই তো আর মাথা কাটালে চলবে না। মোট কথা, আমার বাড়ির কর্তা এটা কিছুতেই মেনে নেবে না। আজকালকার ছেলে মেয়েদের কোনো দায়িত্ববোধ তৈরি হয়নি। নে রে, খাবি আয়। পরের ঝামেলা নিজের ঘরে আনার কোনো দরকার নেই। মা তোর জন্য আজ সারাদিন ধরে অনেক সুন্দর সুন্দর রান্না করেছে, তোর পছন্দের। চল খাবি, চল। সরি ম্যাডাম, অনেকটা লেট হয়ে গেল, প্লিজ কিছু মনে করো না। দেখো, হাওড়া থেকে যে ট্রেনটা ধরবো বলে আমি তাড়াহুড়ো করে অফিস থেকে বেরোলাম, সেটাই পাইনি। এইভাবে ঘন্টাখানেক আমাকে বসিয়ে রাখলে এর কিছুদিন পর আমাকেও আর দেখতে পাবে না, দেখে নিও। ও তাই বুঝি? তো এই তোমার ভালোবাসা? আমার ভালোবাসার এখনো কিছুই দেখোনি, এবার দেখবে। ঠিক বলছো, পাবো নাকি একটা? না, অসভ্য কোথাকার। বলছি শোনো না, একটা কথা বলার ছিল। আচ্ছা, এত তাড়াহুড়ো করে আমি অফিসের কাজকর্ম ফেলে এখানে আসলাম তোমার একটা কথা শোনার জন্য? তোমার প্রাণে যত কথা আছে সব আজকে শুনবো, বলো কি হয়েছে? দেখো, আমার ভীষণ ভয় করছে। ভয়? মানে কিসের ভয়? বাবা মা আমাদের সম্পর্কটা কোনোভাবেই মেনে নেবে না। এই শোনো, তোমার কি খুব তাড়াহুড়ো আছে? আমি যে তোমাকে ভালোবাসি এটা কি এখনই তোমাকে জানিয়ে দিতে হবে? না, ঠিক তা নয়, কিন্তু দেখো, কোনো না কোনো দিন তো আমাদেরকে তো বলতেই হবে। তখন কি হবে? কি আর হবে? তুমি একজন ব্রাহ্মণের মেয়ে, কায়েতের ছেলেকে ভালোবাসো, এটা জানতে পেরে তোমার বাবা মা একজন সচ্চরিত্র ব্রাহ্মণ ছেলের হাতে তোমায় তুলে দেবে। দেখো, বাজে কথা বলো না। তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করতে পারবো না, মরে গেলেও না। ব্যাস হয়ে গেল। দেখো, তুমিও আমায় ছাড়বে না, আমিও তোমায় ছাড়বো না, আর তোমার বাবা মাও আমাদেরকে ছাড়বে না। মৌবনী এবং সুমিতের প্রেম চলাকালীন মৌবনীর বাবা সুপ্রকাশ বাবুর জীবনে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। মৌবনীর ছোট ভাই হঠাৎ করেই পথ দুর্ঘটনায় মারা যায়। একটি 18-19 বছরের ছেলে এমনি হঠাৎ করে মারা যাওয়াতে মৌবনীর বাবা মা শোকে পাথর হয়ে গেল। মৌবনীর মনে হলো তার ছোট্ট পৃথিবীটা এক ঝটকায় তছনছ হয়ে গেল। তাই ছোট ভাইয়ের শোক ভুলতে মৌবনী আরো বেশি করে সুমিতের ভালোবাসায় ডুবে যেতে লাগলো। গত বছর ওর জন্মদিনে আমার কাছে একটা গিটার চেয়েছে। আমি বলেছিলাম, কার গান তোর ভালো লাগে আমাকে বল। ও বলল পিট সিগার, বব ডিলান। সারাক্ষণ মোবাইলে ওদের গান শুনতো। আমার ঘরের সব গান থেমে গেল। কি হয়েছে বল?
তোকে আর সমীরকে আমাদের একটু সাহায্য করতে হবে। কি সাহায্য? আমি আর বিশ্বনাথ রেজিস্ট্রি করব। কি? আমি আর ওকে ছাড়া থাকতে পারছি না। তুই আর ও একটু আমাদের সই করে দিবি। কিন্তু কবে, কোথায়? শ্রীরামপুরে। আগামী পরশু বিশ্বনাথ ওর দুটো বন্ধুকে নিয়ে আসবে। কিন্তু 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 আমার তো কেউ নেই। আমার পক্ষ থেকে তোরা একটু সই করে দিস। কিন্তু বাবা মাকে না জানিয়ে করে ফেলবি? ওরা মেনে নেবে না। ওরা জাত নিয়ে খই ভাজছে। ভাজুক, ওই ভাজা খই আমি খেতে পারবো না। কিন্তু কোনো অসুবিধা হবে না? কিসের অসুবিধে? দেখ, আমি সাবালিকা, বিশ্বনাথ সাবালক। ও নিজে রোজগার করে, আর আমরা আমাদের মতো থাকবো, তাতে কার কি? কিন্তু বাবা মাকে ছাড়াই না ছাড়লে নিজের স্বপ্নকে ভাঙতে হবে। আমি পারবো না। আপনারা এখানে সই করুন দুজনে। পুরো নাম লিখবেন দুজনের। বিশ্বনাথ টুডু, শতরূপা মুখার্জি। তাহলে এটা একটা ইন্টারকাস্ট ম্যারেজ। শতরূপা মুখার্জি, আজ থেকে আপনি শতরূপা টুডু হলেন। তোমার বোনের কিন্তু বেশ সাহস আছে, কেমন একা একা রেজিস্ট্রি করে ফেললো বলো? ও বরাবরই ডাকাবুকো, যা ভাবে তাই করে, কেউ ওকে থামাতে পারে না। বোনের মতো এবার তুমিও একটু সাহসী হও। দেখছি, আমাকেও একটু সাহসী হতে হবে। বসো বসো। কি হয়েছে? হঠাৎ অফিসে ফোন করলে? বসো বলছি। বলো। কিছু মনে করো না, তাড়াহুড়ো করে ডাকতে বাধ্য হলাম। দেখো, প্রাইভেট ফার্ম, যখন তখন এভাবে বেরিয়ে আসা যায় না। যাক, কি সমস্যা বলো? আমি আর দেরি করতে চাই না, আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে সেরে ফেলতে চাই। মানে? বাবা মা আলোচনা করছিল ভাইয়ের কালসটা কাটলেই আমার বিয়ের ব্যবস্থা করবে। আমি চাই বাবা মা কিছু প্ল্যান করার আগে আমাদের একটা কিছু ডিসিশন নিতেই হবে। দেখো, আমি ভাবছিলাম যে একটু গুছিয়ে নিয়ে তারপর বিয়েটা করব। তোমার বাড়িতে আমাকে বিয়ে করা নিয়ে তো কোনো আপত্তি নেই, তাহলে তোমাকে আমার বিয়ে করাটা নিয়ে সমস্যাটা কোথায়? সমস্যা আছে মৌ। আমার বাড়িটা এই মুহূর্তে বিয়ের উপযোগী নয়, তেমন পরিপাটি নয়। আমাকে একটু সময় দাও গুছিয়ে নেওয়ার। আমরা যেভাবে থাকি, যেভাবে চলি, তুমি সেভাবে পারবে না থাকতে। আমি পারবো সবকিছু মানিয়ে নিতে। আমি এটুকু বুঝে গেছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি পারবো। আর যাই হোক, বাবা মা আমাদের এই সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে না। ওরা এই সম্পর্ক ঠিক মেনে নেবে। বিয়েটা হয়ে যেতে দাও, দেখো ঠিক এই সম্পর্ক মেনে নেবে, আমি বলছি। আচ্ছা ভাবো, তুমি ছাড়া ওদের কে আছে বলো? তুমি তো ওদের কাছে সবকিছু। তো আমাদের একটু সময় চাই। তুমি ঠিক বলছো। হ্যাঁ গো, তুমি আমায় একটু সময় দাও, আমি একটু গুছিয়ে নিই, তারপর আমি তোমাকে ঠিক বিয়ে করবো। মৌবনির মনে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল যে তার এবং সমীরের সম্পর্ক তার মিলিটারি মেজাজের বাবা কখনোই মেনে নেবে না। তাই তার মাসির মেয়ে শতরূপার দেখানো রাস্তাতেই মৌবনি সমীরকে পাওয়ার উপায় খুঁজল। ছোট ভাইয়ের কাল অসৌচ ওঠার আগে আগেই রেজিস্ট্রি করে নিল সমীরের সঙ্গে। সমীর মৌবনিকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তুলল। তথাকথিত বড়লোক বাড়ির মেয়ে বনে গেল গরিব বাড়ির বউ। পারবে তো বানাতে? কিরে, কি গল্প হচ্ছে বৌদির সঙ্গে? এই যে বৌদিকে আদর যত্ন করব, ভালোবাসবো, এটাই বলছি। আরে সে তো নিশ্চয়ই। তোদের এই যে বৌদি, অনেক বড় লোকের ঘরের মেয়ে, অনেক আদর যত্নে বড় হয়েছে, বুঝলি? বাড়ি ছেড়ে এসছে তো, তাই একটু মন খারাপ করছে। আর ওসব ছাড় তো, অত চিন্তা করিস না। দুদিন পরে ওর বাড়িতে যখন সব মেনে নেবে, দেখবি সব ঠিক হয়ে গেছে। ব্যাস। এই শোন, মেয়েটাকে বেশি বিরক্ত করিস না তো।
সবেমাত্র মেয়েটা বাড়িতে এসেছে। আরে তুমি যে কি যে বলো না মা, ওরা ওদের বৌদিকে বিরক্ত করবে কেন? নতুন বৌদির সঙ্গে একটু আড্ডা দিচ্ছে, গল্প করছে, এই আর কি। শোন, বেশি উটপাট করিস না তো। আরে বাবা, মেয়েটাকে একটু মানিয়ে নিতে দে। না না মা, কি কথা বলছেন? আমার কোনো অসুবিধা হবে না, আমি এখানে ঠিক মানিয়ে নিতে পারবো। এই হচ্ছে মেয়ের মতো কথা। এই কটা দিন বাদেই ওর বাবা মা যখন সব মেনে নেবে, সব ঠিক হয়ে গেল। বাস, আবার কি? ঠাকুর যেন তাই করেন গো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই শোনো, হ্যাঁ, আমি কয়েকজনে ওকে বলে রেখেছি, আমি আবার ওদিকটা গিয়ে দেখি। হ্যাঁ, তুমি তুমি যাও যাও যাও। এই রে, ভুল হয়ে গেছে। আমাকে মিষ্টি আনতে বলেছিল, আমি যাই নিয়ে আসি। হ্যাঁ, কেমন তো থাক এখানে। মেয়েটা আজ 3 মাস হলো বাড়িতে নেই। কোথায় আছে, কিভাবে আছে, কেউ আমরা জানি না। বলছি চলো না একবার একবারও ওর নাম মুখে আনবে না। যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন কি আমাদের কথা মনে পড়েছিল একবার? আমি চাই না ও এই বাড়িতে আর ফিরে আসুক কোনোদিন। ওর বাবা মা সব ছেড়ে দিয়ে চলে গেল, একবারও মনে পড়লো না আমাদের কথা। খোকা, এই নে তো চাটা ধর। বাহ, আরে তোমার স্নান হয়ে গেল? হ্যাঁ, একটা কথা বলবো। হ্যাঁ, কি হয়েছে বলো? তোমাদের বাথরুমটা তো ঘেরা নেই, ওভাবে বাইরে দাঁড়িয়ে স্নান করতে খুব লজ্জা লাগে। একটা দিক দেওয়াল যদি দিয়ে দিতে তাহলে খুব সুবিধে হতো। আচ্ছা তুমি বসো, আমি বলছি, তুমি বসো। দেখো, আমি তো চেয়েছিলাম যে সব গুছিয়ে নিয়ে তারপর বিয়েটা করতে। সে সময় তুমি আমায় এমনভাবে তাড়া দিলে যে আমি কিছুই করে উঠতে পারলাম না। এখন কি করি বলো তো? শোনো বাবু, একটা মানুষের রোজগারে 4টে মানুষের পেট চলে, তার মধ্যে আবার তুমি চলে এলে। আর খোকা শোন, তোকেও বলি, তোর বোন, আমরা তো সবাই বাড়ি স্নান করি, তোমাকেও বাড়ি স্নান করতে হবে। আমি তো কখনো ওভাবে বাইরে স্নান করিনি, তাই লজ্জা লাগে। শোনো বাবু, শোনো, একটা কথা বলি, এসব গরিবের লজ্জা টজ্জা বলে থাকতে নেই। 3 মাস হয়ে গেল একটা মেয়ে ঘর ছাড়া হয়েছে। কোথায় গেল, কি করছে, একটা খোঁজ পর্যন্ত নিয়ে এলো না। ধন্যী বাবা মা। শোনো মেয়ে, তুমি নাকি আমার মেয়েকে বলেছো পায়খানায় কোমর নেই। তা বাপু, তোমার বাবা মা যদি কিছু দিত তাহলে নয় তোমাকে একটা ভালো করে বাথরুম করে দিতাম, কোমর বসিয়ে দিতাম, তা তো দেয়নি। মুখে বড় বড় আবার কথা। ওকে বলছে কেন? তোর ছেলেকে বলো। তখন বললাম হুটোপাটি করে কিছু করিস না, এতে সমস্যা হবে। না, ছেলে কি বললো? না, কমাসবা দিয়ে নাকি ওর বাবা মা নাকি মেনে নেবে, কোনো সমস্যাই থাকবে না, ওর বাবা মা নাকি ঢেলে সাহায্য করবে। কি হলো কিছু যত সব ঝামেলা। কি করলি? এই শোনো, এত খ্যাচ খ্যাচ আমার ভালো লাগে না। আমি মরছি আমার জ্বালায়, জিরা সেটাই করছে। কি হয়েছে এত জরুরি তলব? আমার মুখের দিকে তাকিয়ে দেখ, কিছু দেখতে পাচ্ছিস? সত্যি তো, তোর চোখে কালি পড়েছে। রাতে ঘুমোস না নাকি? আমি ভালো নেই রূপা, আমি ভালো নেই। কি হয়েছে বল? কাল রাতেও তো ফোনে কিছু বললি না। অশান্তি হয়েছে বাড়িতে? আমার জীবনের সব শান্তি চলে গেছে। ভেবেছিলাম যা করেছি ঠিক করেছি,
যার হাত ধরে সংসার করলাম ও আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে। কি হয়েছে বল না। বাবা মাকে কষ্ট দিয়ে শুধুমাত্র নিজের সুখের জন্য আমি সমীরের হাত ধরলাম, কিন্তু এখন তুই যদি আমাকে না বলিস আমি বুঝবো কেমন করে? আমার আর সংসার করা হবে না, আমার আর সংসার করা হবে না। আরে বাবা, আমি বুঝবো কি করে? তোর বোঝা উচিত ছিল, কারণ ওর বাবা হচ্ছে মিলিটারির লোক। ওদের কোনো আবেগ বলে কিছু নেই, বুঝতে পারলি? ওরা শুধু জানে নিয়ম মানতে, নিয়ম জানে মানতে। ঠিকই বলেছো তুমি, ঠিক কথা বলেছো। ওরা যে কথাটা একবার ভাববে সেই কথা থেকে একটা পাও নড়বে না। আচ্ছা আমি বুঝবো কি করে বলো তো? একটা ছেলে ছিল, সে মারা গেছে, মেয়ে বলতে একটাই, তার প্রতি কোনো রকম দুর্বলতা নেই। আমি তো নিশ্চিত ছিলাম যে বিয়েটা হয়ে গেলে ওরা সব মেনে নিতে বাধ্য হবে। কোথায় কি, ওরা এখন কি নিয়ে থাকবে বলো তো? এই তো কটা টাকার মাইনে পাস, আমাদের 4 জনের সংসার, আর তুই যে আশায় বিয়ে করলি সেই আশায় সব ছাই পড়ে গেছে। আমাদের তো একে অভাবের সংসার, কি করে চলবে বল? সামনে দিন আসছে, খুব ভয়ঙ্কর দিন, খুব ভয়ঙ্কর দিন আসছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে না বোঝার কি আছে? শোন, তোকে একটা কথা বলি, তুই বরং ওই মৌকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে বল। কি বলছো কি? ওসব করে কোনো লাভ হবে? আরে তুই চেষ্টা তো করবি, চেষ্টা কর একবার, চেষ্টা কর একবার। চেষ্টা করব বলছো? বলছি। বাবা যে কথাগুলো বলছে সেই কথাগুলো বোঝার চেষ্টা কর। শোন, নিজের বুদ্ধিতে তো এতদিন অনেক কিছুই করলি, এবার আমাদের বুদ্ধিগুলো একটু নিয়ে চল। হ্যাঁ ঠিক আছে, আমি ওকে বলবো ওর বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করতে। যদি যোগাযোগ না করে ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। তোমাদেরকে তো আমি ছাড়তে পারবো না। ভুল যখন আমি করেছি এর প্রায়শ্চিত্ত আমি করবো। তাড়াবো ওকে বাড়ি থেকে। আমার মনে হয় ওদের বাড়িতে বড় কোনো অশান্তি হয়েছিল। অশান্তি বলছিস কেন? ওই ছোট লোকগুলো অত্যাচার করে মানসিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে আমার মেয়েটাকে শেষ করেছে। আমাদের সন্দেহ স্যার, ওরা 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 অত্যাচার করে জোর করে ওকে ফেরে ঝুলিয়ে দিয়েছিল। না না, জোর করে ঝুলিয়ে দেয়নি, তাহলে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতো। ওরা জীবিত ওকে হাসপাতালে আনতো না। আপনি কে হন? আমি ওর পিসি স্যার। আমার ভাইপো বাচ্চাগুলোকে সে ছোট্ট থেকে কোলে পিঠে করে বড় করেছে। আমার দাদা চাচার কিছু রইল না স্যার। সারা প্রথমে ছেলেটা গেল, পরে ওরা এইভাবে মেয়েটাকে শেষ করল। স্যার, ওরা হয়তো ওকে মেরে ফেলেনি, কিন্তু ওর আত্মহত্যার দায় তো ওদের নিতে হবে। অবশ্যই আত্মহত্যার জন্য যদি ওরা দায়ী হয় তাহলে ওরা অবশ্যই দোষী। তবে পুরো ঘটনাটা শুনে আমার যা মনে হচ্ছে যে এই ছেলেটার এই ব্যাপারে একটা ভূমিকা আছে। ওকে ধরুন, আমাদের মেয়েটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে স্যার। আমাদের তো আর বাঁচার কোনো মানেই নেই। দেখুন, আপনাদের জন্য আমার খুব খারাপ লাগছে। আমরা ছেলেটাকে অ্যারেস্ট করছি ইমিডিয়েটলি। আমি কি করেছি স্যার? অ্যারেস্ট হলো সমীর। মৌবনির মৃত্যুর দায় তাকে নিতেই হবে, কারণ তার বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেছিল মৌবনি। মৌবনি তার আত্মহত্যার প্রকৃত কারণ বলে যায়নি, কিন্তু সমীরের বাড়িতে তার মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। আর সমীর রাজকন্যার সাথে রাজত্ব না পাওয়ার হতাশায় ভুগে মৌবনির সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেছিল। ভালোবাসা হারানো, সমীরের বিশ্বাসঘাতকতা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিল। মেয়ে নিজে বিয়ে করেছিল প্রেম করে। বাবা এক্স মিলিটারি ম্যান, তিনি মেয়ের সাথে সেইভাবে যোগাযোগ রাখেনি, যেহেতু তার মতের বিরুদ্ধে বিয়েটা হয়েছে। মেয়ে বিয়ে করার আগে তার একটি ভাই ছিল, সে অ্যাক্সিডেন্টে মারা যায়। ফলস্বরূপ বাবার একমাত্র সন্তান যে ছেলেটি বিয়ে করেছিল, হয়তো তার এরকম উদ্দেশ্য থাকতে পারে যে বাবার এক সন্তান, সব কিছু তিনি গ্রাস করবেন,
বিয়ের ইমিডিয়েট পর থেকে তার উপরে চাপ সৃষ্টি করে, বাবার সঙ্গে সম্পর্ক তৈরি করে টাকা টাকা টাকা। ডাউরি তো বটেই, কারণ টাকা পয়সার জন্য যেহেতু বলছে বিয়ের পরে, তারা নিজেরা জেনে শুনে দেখে নিজেরা চিন্তা ভাবনা করে বিয়ে করেছে, তারপরে যখন টাকার ডিমান্ড, তাহলে মোট ডাউরি। এখন মামলাটা বিচারাধীন, চার্জ ফ্রেম হবে, কমিট হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, চলে এসছে, এটা বিচারাধীন আছে এখন। বিচার প্রক্রিয়া শুরু হবে, প্রকৃত দোষী অবশ্যই সাজা পাবে, কিন্তু মৌবনির বাবা মা সব হারালেন বংশ গরিমার কাছে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।